আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্প সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। অনেক অনেক বছর আগের কথা। তখনকার সময়টা ছিল পুরনো জামানা। গ্রামে ছিল কাঁচা রাস্তা, মাটির ঘর, আর মানুষের জীবন ছিল খুবই সহজ সরল। সেই সময় এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল রহিমউদ্দিন। রহিমউদ্দিন ছিল খুবই পরিশ্রমী মানুষ। তার একটি ছোট জমি ছিল, যেখানে সে ধান আর শাকসবজি চাষ করত। তার স্ত্রী আমেনা আর এক ছোট ছেলে ছিল। তারা খুব ধনী ছিল না, কিন্তু সৎভাবে কাজ করে যা পেত তাই দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাত। গ্রামের মানুষ রহিমউদ্দিনকে খুব সম্মান করত, কারণ সে কখনো মিথ্যা বলতো না, কারো ক্ষতি করত না, আর সব সময় মানুষের উপকার করত। কিন্তু সেই গ্রামেই আরেকজন লোক ছিল, যার নাম ছিল করিম ব্যাপারী। করিম ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী। তার বড় বড় গুদাম ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তার মন ছিল খুব লোভী। করিম সবসময় ভাবত কিভাবে আরও টাকা পাওয়া যায়, কিভাবে অন্যদের থেকে বেশি লাভ করা যায়। একদিন সকালে রহিমউদ্দিন তার জমিতে কাজ করছিল। তখন হঠাৎ তার কোদাল শক্ত কিছুতে লাগল। সে অবাক হয়ে মাটি খুঁড়তে লাগল। মাটি সরাতেই সে দেখতে পেল একটি পুরনো লোহার বাক্স। রহিমউদ্দিনের বুক ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে বাক্সটি তুলে আনল। বাক্সটি ছিল অনেক পুরনো এবং ভারী। সে চারপাশে তাকালো, কেউ দেখছে কিনা। তারপর সে বাক্সটি খুলল। বাক্স খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ছিল সোনার মুদ্রা, অনেক অনেক সোনার মুদ্রা। সূর্যের আলোতে সেগুলো ঝকঝক করছিল। রহিমউদ্দিন জীবনে কখনো এত সোনা দেখেনি। তার মনে নানা চিন্তা আসতে লাগল। সে ভাবল, এই সোনা যদি আমি নিয়ে যাই, তাহলে আমার আর কষ্ট করে কাজ করতে হবে না। আমার ছেলে ভালোভাবে পড়াশোনা করতে পারবে, আমরা বড় বাড়ি বানাতে পারব। কিন্তু পরক্ষণেই তার মনে আরেকটা কথা এলো। এটা তো আমার নয়, হয়তো কারোর গুপ্তধন। এটা নেওয়া কি ঠিক হবে? রহিমউদ্দিন অনেকক্ষণ চুপ করে বসে থাকল। শেষে সে সিদ্ধান্ত নিল, সে এই সোনা নিজের কাছে রাখবে না। সে বাক্সটি বন্ধ করে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে সব কথা তার স্ত্রী আমিনাকে বলল। এত সোনা, তাহলে তো আমরা ধনী হয়ে যেতে পারি। কিন্তু রহিমউদ্দিন মাথা নাড়ল। সে বলল, না, এটা আমাদের নয়। অন্যের জিনিস নেওয়া ঠিক না। কাল আমি এটা গ্রামের মোড়লের কাছে দিয়ে দেব। আমেনা একটু চুপ করে রইল। তারপর সে বলল, তুমি যা ভালো মনে করো তাই করো। পরের দিন সকালে রহিমউদ্দিন বাক্সটি নিয়ে গ্রামের মোড়লের বাড়ির দিকে রওনা দিল। কিন্তু ভাগ্যের কি খেলা, এই ঘটনা কেউ একজন দেখে ফেলেছিল। সে ছিল করিম ব্যাপারীর চাকর। চাকরটি দূর থেকে সব দেখেছিল। রহিমউদ্দিন বাক্স খুলেছে, ভেতরে সোনা দেখেছে। সে দৌড়ে গিয়ে করিম ব্যাপারীকে সব কথা বলল। করিমের চোখ লোভে চকচক করে উঠল। সে মনে মনে ভাবল, এত সোনা, এটা যদি আমার হাতে আসে তাহলে আমি আরও ধনী হয়ে যাব। তার মাথায় তখনই এক খারাপ পরিকল্পনা জন্ম নিল। সে ঠিক করল, যেভাবেই হোক সেই সোনার বাক্স সে নিজের করে নেবে। সেই দিন বিকেলে করিম রহিমউদ্দিনের বাড়িতে গেল। সে খুব মিষ্টি করে কথা বলতে লাগল। রহিম ভাই, শুনলাম তুমি নাকি মাটির নিচে একটা পুরনো বাক্স পেয়েছ। রহিমউদ্দিন অবাক হয়ে গেল। সে বলল, হ্যাঁ, কিন্তু সেটা আমি গ্রামের মোড়লকে দিয়ে দেব। করিম একটু হেসে বলল, দেওয়ার কি দরকার, তুমি তো গরিব মানুষ। আল্লাহ নিজে তোমাকে এই ধন দিয়েছেন। রহিমউদ্দিন বলল, না ভাই, অন্যের জিনিস নেওয়া ঠিক না। করিম তখন একটু গম্ভীর হয়ে গেল। সে বলল, তুমি যদি চাও আমরা এটা ভাগ করে নিতে পারি। রহিমউদ্দিন তৎক্ষণাৎ না করে দিল। সে বলল, না, আমি ভুল কাজ করব না। করিম বাইরে থেকে হাসলেও ভেতরে ভেতরে খুব রেগে গেল। তার মনে তখন শুধু একটাই চিন্তা, সোনার বাক্স। সে মনে মনে বলল, ঠিক আছে রহিম, তুমি যদি না দাও তাহলে আমি অন্য উপায় বের করব। সেই রাতেই করিম তার দুই বিশ্বস্ত লোককে ডাকল। সে তাদের বলল, আজ রাতেই আমরা রহিমের বাড়ি থেকে সেই সোনার বাক্স নিয়ে আসব। লোক দুজন একটু ভয় পেল। একজন বলল, কিন্তু এটা তো চুরি হবে। করিম রেগে উঠল, চুপ, সোনা মানেই ক্ষমতা, আর ক্ষমতা মানেই টাকা। রাত গভীর হল। গ্রামের সব মানুষ তখন ঘুমিয়ে পড়েছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। এই সময় করিম আর তার দুই লোক ধীরে ধীরে রহিমউদ্দিনের বাড়ির দিকে এগোতে লাগল। তাদের হাতে ছিল লাঠি আর একটি বস্তা।
তারা জানত আজ যদি তারা সেই সোনার বাক্স পায় তাহলে তাদের ভাগ্য বদলে যাবে। কিন্তু তারা জানত না লোভের এই পথে হাঁটতে গিয়ে তাদের জীবনে শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর পরিণতি, আর সেই পরিণতির শুরু আজ রাত থেকেই। রাত তখন অনেক গভীর, চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। আকাশে আধখানা চাঁদ মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে উকি দিচ্ছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। গ্রামের সব মানুষ তখন গভীর ঘুমে, কিন্তু ৩ জন মানুষ জেগে আছে, করিম ব্যাপারী আর তার 2 সঙ্গী। তারা ধীরে ধীরে রহিমউদ্দিনের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তাদের পায়ের শব্দ যেন কেউ না শুনতে পায়, তাই তারা খুব সাবধানে হাঁটছিল। রহিমউদ্দিনের বাড়িটি ছিল মাটির তৈরি ছোট্ট একটি ঘর। ঘরের পাশে ছিল খড়ের গাদা আর একটি ছোট গাছ। করিম ফিসফিস করে বলল, শোনো, কেউ যেন শব্দ না করে, বাক্সটা নিয়ে দ্রুত চলে যাব। লোক 2 জন মাথা নেড়ে রাজি হল। তারা ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়াল। দরজাটা ভেতর থেকে আটকানো ছিল না, কারণ গ্রামে তখন মানুষ এতটা ভয় পেত না। একজন লোক আস্তে করে দরজা ঠেলে খুলল। ঘরের ভেতরে খুব হালকা প্রদীপের আলো জ্বলছিল। রহিমউদ্দিন, তার স্ত্রী আমেনা আর তাদের ছোট ছেলে গভীর ঘুমে। করিম চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাক্সটা খুঁজে বের করো। লোক 2 জন ধীরে ধীরে ঘরের এক কোণে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা খড়ের নিচে লুকানো সেই লোহার বাক্সটি খুঁজে পেল। বাক্সটি তুলে আনতেই করিমের চোখ লোভে চকচক করে উঠল। সে মনে মনে ভাবল, এখন এই সোনা আমার। তারা দ্রুত বাক্সটি বস্তার মধ্যে ঢুকিয়ে নিল। তারপর নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। রহিমউদ্দিন কিছুই বুঝতে পারল না। ভোর হলে রহিমউদ্দিন ঘুম থেকে উঠে প্রথমেই সেই বাক্সটির কথা মনে করল। সে ভাবল আজই মোড়লের কাছে দিয়ে দেবে। কিন্তু যখন সে সেই জায়গায় গেল, তার বুক কেঁপে উঠল। বাক্সটি নেই। সে তাড়াতাড়ি খড় সরাল, চারদিকে খুঁজল, কিন্তু কোথাও বাক্সটি পাওয়া গেল না। রহিমউদ্দিন হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল রাতে কেউ এসে বাক্সটি চুরি করেছে। আমেনা উদ্বিগ্ন হয়ে বলল, এখন কি হবে? রহিমউদ্দিন গভীর শ্বাস নিয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ সব দেখছেন। এদিকে করিম ব্যাপারী আর তার লোকেরা সেই রাতেই বাক্সটি নিয়ে তার গোপন ঘরে চলে গিয়েছিল। ঘরের দরজা বন্ধ করে তারা বাক্সটি খুলল। সোনার মুদ্রাগুলো আবারও ঝলমল করে উঠল। 3 জনেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। একজন লোক বলল, এত সোনা, আমরা তো রাজা হয়ে যেতে পারি। করিম ঠান্ডা গলায় বলল, এই সোনা আমার, তোমরা শুধু কাজের মজুরি পাবে। লোক 2 জন অবাক হয়ে গেল। তারা তো ভেবেছিল সোনা ভাগ হবে। একজন বলল, কিন্তু আপনি তো বলেছিলেন ভাগ দেবেন। করিম রেগে উঠল, আমি যা বলে তাই হবে। 2 জন লোক একে অপরের দিকে তাকালো। তাদের মনে তখন লোভ জন্মাতে শুরু করেছে। তারা ভাবতে লাগল, আমরাই তো ঝুঁকি নিয়ে বাক্স এনেছি, তাহলে সব সোনা করিম নেবে কেন? সেই রাতেই তাদের মনে একটি ভয়ঙ্কর পরিকল্পনা জন্ম নিল। একজন অন্যজনকে ফিসফিস করে বলল, করিমকে সরিয়ে দিলে সোনা আমাদের হবে। অন্যজন মাথা নেড়ে বলল, হ্যাঁ, তখন আমরা সব নিয়ে পালিয়ে যাব। তারা ঠিক করল পরের দিন সুযোগ বুঝে করিমকে হত্যা করবে। কিন্তু তারা জানত না করিমও তাদের বিশ্বাস করে না। করিম সারা রাত ঘুমাতে পারল না। সে ভাবছিল, এই 2 লোক যদি সোনার লোভে আমাকে মেরে ফেলে। লোভ মানুষকে যেমন অন্ধ করে দেয়, তেমনি ভয়ও জন্ম দেয়। পরের দিন করিম একটি গোপন পরিকল্পনা করল। সে শহর থেকে বিষ এনে রাখল। সে ঠিক করল আজ রাতে খাবারের মধ্যে বিষ মিশিয়ে এই 2 লোককে মেরে ফেলবে। তাহলে সোনার সব মুদ্রা তার একার হয়ে যাবে। সন্ধ্যা নামল। করিম লোক 2 জনকে ডেকে বলল, আজ আমরা আনন্দ করব, এত বড় ধন পেয়েছি। লোক 2 জন ভেতরে ভেতরে হাসল, কারণ তারাও ঠিক করেছে আজই করিমের শেষ রাত। রাতে তারা একসাথে বসে খাবার খেতে শুরু করল। করিম গোপনে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় এক লোক লাঠি দিয়ে করিমের মাথায় আঘাত করল। করিম মাটিতে পড়ে গেল। আরেকজন লোক তাকে আবার আঘাত করল। কিছুক্ষণের মধ্যেই করিম নিস্তব্ধ হয়ে গেল। লোক 2 জন হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। একজন বলল, শেষ, এখন সব সোনা আমাদের। তারপর তারা হাসতে হাসতে খাবার খেতে শুরু করল। তারা জানত না সেই খাবারের মধ্যেই লুকিয়ে আছে তাদের মৃত্যুও। কিছুক্ষণ পর হঠাৎ একজনের বুক জ্বালা করতে লাগল। অন্যজনও কাঁপতে শুরু করল। তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। তারা বুঝতে পারল খাবারে বিষ ছিল।
কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মাটিতে লুটিয়ে পড়তে পড়তে একজন কাপা গলায় বলল, লোভ আমাদের শেষ করে দিল। ঘরের ভেতর তখন 3টি নিথর দেহ পড়ে আছে, আর পাশে পড়ে আছে সেই সোনার বাক্স। ঝলমলে সোনা, কিন্তু তার চারপাশে শুধু মৃত্যু। এইভাবেই সত্য হল সেই পুরনো কথা। রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর ভোরের আলো ধীরে ধীরে গ্রামের ওপর নেমে এলো। পাখিরা ডাকতে শুরু করল। গ্রামের মানুষ প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কেউ জানত না গত রাতের অন্ধকারে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। করিম ব্যাপারীর বাড়িটি তখন অস্বাভাবিকভাবে নীরব ছিল। সাধারণত সকালে তার বাড়িতে অনেক লোকজনের আনাগোনা থাকত। ব্যবসার লোক আসত, চাকর-বাকর কাজ করত, কিন্তু সেদিন সকাল থেকে বাড়ির দরজা বন্ধ। করিমের একজন চাকর দরজায় অনেকবার ডাকাডাকি করল, মালিক, মালিক, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। চাকরটি একটু ভয় পেয়ে গেল। সে আরও কয়েকজন গ্রামবাসীকে ডেকে আনল। গ্রামের কয়েকজন লোক এসে দরজা ধাক্কাতে লাগল, কিন্তু দরজা খুলল না। শেষে তারা জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে ঢুকেই সবাই স্তব্ধ হয়ে গেল। মাটির ওপর পড়ে আছে 3টি নিথর দেহ, করিম ব্যাপারী আর তার 2 সঙ্গী, আর তাদের পাশে পড়ে আছে সেই লোহার বাক্স। বাক্সের ভেতর ঝকঝকে সোনার মুদ্রা। ঘরের ভেতরের দৃশ্য দেখে সবাই আতঙ্কে কেঁপে উঠল। একজন গ্রামবাসী ফিসফিস করে বলল, এ কি সর্বনাশ! আরেকজন বলল, এ যেন অভিশপ্ত ধন। খবর মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মোড়লও সেখানে এসে হাজির হলেন। তিনি ধীরে ধীরে সবকিছু দেখলেন, তারপর গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক সেই সময় রহিমউদ্দিনও খবর পেয়ে সেখানে এলো। সে ভিড় ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। সে সেই বাক্সটিকে চিনতে পারল। এটাই সেই বাক্স যেটা সে মাটির নিচে পেয়েছিল। রহিমউদ্দিনের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, এই বাক্স আমার জমি থেকে পাওয়া। সবাই তার দিকে তাকালো। মোড়ল তাকে কাছে ডেকে সব ঘটনা জানতে চাইলেন। রহিমউদ্দিন শান্তভাবে সব কথা বলল, কিভাবে সে বাক্সটি পেয়েছিল, কিভাবে সে সেটি মোড়লের কাছে দিতে চেয়েছিল, আর কিভাবে রাতের মধ্যে বাক্সটি হারিয়ে যায়। সব কথা শুনে মোড়ল মাথা নেড়ে বললেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। এই ধনই তাদের মৃত্যুর কারণ হয়েছে। গ্রামের মানুষজনও একই কথা বলতে লাগল। একজন বৃদ্ধ বললেন, পুরনো মানুষরা ঠিকই বলতেন, লোভে পাপ, পাপে মৃত্যু। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা করিম আর তার সঙ্গীদের দাফনের ব্যবস্থা করল, কিন্তু সেই সোনার বাক্স নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। মোড়ল বললেন, এই ধন ব্যক্তিগত কারণ নয়, এটা গ্রামের কাজে ব্যবহার করা হবে। সবাই তার কথায় সম্মত হল। সিদ্ধান্ত হল, এই সোনার টাকা দিয়ে গ্রামের জন্য ভালো কাজ করা হবে। কিছুদিনের মধ্যেই সেই সোনার মুদ্রা দিয়ে গ্রামে একটি স্কুল তৈরি করা হলো। একটি কূপ খনন করা হলো যাতে সবাই পরিষ্কার পানি পায়, আর দরিদ্র মানুষের সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করা হলো। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে পারল, যে ধন লোভ দিয়ে আসে তা শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে, আর যে ধন সৎ পথে ব্যবহার করা হয় তা মানুষের কল্যাণ করে। একদিন বিকেলে রহিমউদ্দিন তার ছোট ছেলেকে নিয়ে সেই নতুন স্কুলের সামনে দাঁড়িয়েছিল। ছেলেটি জিজ্ঞেস করল, আব্বা, এই স্কুল কিভাবে তৈরি হলো? রহিমউদ্দিন একটু চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, বাবা, এই স্কুল আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে। ছেলেটি কৌতূহলী হয়ে বলল, কি শিক্ষা? রহিমউদ্দিন আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মানুষ যদি লোভের পথে হাঁটে তাহলে শেষ পর্যন্ত তার জীবন অন্ধকার হয়ে যায়, কিন্তু যদি মানুষ সৎ পথে থাকে তাহলে শেষ পর্যন্ত সে সম্মান আর শান্তি পায়। ছেলেটি মন দিয়ে বাবার কথা শুনল। সেই দিন থেকে গ্রামে এই গল্পটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। বৃদ্ধরা ছোটদের এই গল্প শোনাত, মায়েরা সন্তানদের এই গল্প শুনিয়ে বলতো, কখনো লোভ করো না। বছর কেটে গেল, কিন্তু সেই গল্প আজও গ্রামের মানুষের মনে বেঁচে আছে। আর সেই গল্প আজও মানুষকে মনে করিয়ে দেয়, লোভের শেষ পথ কখনো ভালো হয় না, কারণ সত্যিই লোভে পাপ, পাপে মৃত্যু। আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের মতো গল্প ভিডিও এডিটিং সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে শিখতে চান? শুরু থেকে শিখার আগ পর্যন্ত কোর্স চলাকালীন প্রয়োজনীয় গাইডলাইন ও সাপোর্টও থাকবে। অল্প কিছু টাকার বিনিময়ে আমরা শিখাবো। আপনি আগ্রহী? তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ।